সংবাদে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। দেশবাসীকে প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা। পরাজিত শক্তিকে দূর করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। রাজধানীতে ঈদ জামাতের প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। নাশকতার চেষ্টা কঠোরভাবে দমনের ঘোষণা। বাংলাদেশে $2.1 বিলিয়ন অর্থায়ন করবে চীন। তিস্তা প্রকল্প, পানি সম্পদ ব্যবস্থাপনা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার প্রতিশ্রুতি। প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক বলে বিএনপির মন্তব্য। নির্বাচন দিতে দেরি করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। এবং ঈদ আনন্দ উদযাপনে পঞ্চগড়ের দরিদ্র ও কর্মহীনদের ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সহায়তা। মানবিক উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনেরা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের সম্মানজনক মেডেলিন অল ব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ার খবর। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। সবাইকে ঈদ মোবারক। সন্ধ্যা 6:30টায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দের সাথে সবাই ঈদ পালন করবেন। আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন। সেই সাথে আশেপাশের দরিদ্র পরিবারের খোঁজ খবর নেবেন। তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন। পরাজিত শক্তিকে দূর করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন। আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন। গরিব পরিবারের খোঁজ খবর নেবেন। তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন। আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সকলের জীবন সার্থক হোক, আনন্দময় হোক। মহান আল্লাহ আমাদের সহায় হন। এবারও ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহে সকাল 8:30। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের 5টি জামাত। চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে শেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা 11:31। এছাড়াও প্রথমবারের মতো উত্তর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদের জামাত হবে পুরাতন বাণিজ্য মেলার মাঠে। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মান্না। ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল 8:30। তবে আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 9টায়। এদিকে প্রথমবারের মতো উত্তর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদের জামাত হবে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল 8:30। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত হবে সকাল 7টা, 8টা, 9টা, 10টা এবং শেষ জামাত হবে 10:45। চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 8টা
এবং দ্বিতীয় জামাত হবে 11:31 সকাল 7টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে পুরাতন ঢাকার লক্ষ্মীবাজারস্থ ঐতিহ্যবাহী মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদ। সকাল 7:15 ঈদের জামাত অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট মাঠ। সকাল 7:30 ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ বুয়েট কেন্দ্রীয় মসজিদ। সকাল 7:45 ঈদের জামাত অনুষ্ঠিত হবে মতিঝিল পোস্টাল কোয়ার্টার্স জামে মসজিদ। সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে খিলগাঁও শাহী মসজিদ, বাইধারা জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার, গুলশান সোসাইটি জামে মসজিদ, মালিবাগ বাইতুল আমান জামে মসজিদ, মালিবাগ জামিয়া শারিয়া জামে মসজিদ, পুরাতন ঢাকা লক্ষ্মী বাজারস্থ নুরানি জামে মসজিদ, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, বকশীবাজার বাইতুস সালাম মসজিদ, উত্তর শাহজাহানপুর দক্ষিণ খিলগাঁয়ের ঝিল মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ ও ড মোহাম্মদ শহীদুল্লাহ হল লন, ঢাবির আবাসিক এলাকার বাইতুন নূর জামে মসজিদ। সকাল 8:15 ঈদের জামাত অনুষ্ঠিত হবে খিলগাঁও তাহেরিয়া জামে মসজিদ। সকাল 8:30 ঈদের জামাত অনুষ্ঠিত হবে শাহজাহানপুরের গাউসুল আজম রেলওয়ে জামে মসজিদ। একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে গুলশান সেন্ট্রাল মসজিদে ঈদের প্রথম জামাত সকাল 6:15, দ্বিতীয় জামাত 7:30 ও তৃতীয় জামাত 9টায়। নিকেতন সেন্ট্রাল মসজিদে ঈদের প্রথম জামাত সকাল 8টায়, দ্বিতীয় জামাত 9টায় ও তৃতীয় জামাত 10টায়। শহীদ পার্ক মোহাম্মদপুর টাউন হল কেন্দ্রীয় জামে মসজিদের টাউন হলে প্রথম জামাত 7:45 ও দ্বিতীয় জামাত 8:45। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় ঈদের প্রথম জামাত সকাল 8টায় এবং দ্বিতীয় জামাত 9টায়। দক্ষিণ বাসাবো বালুর মাঠে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল 7:30টায় এবং দ্বিতীয় জামাত সকাল 8:30টায়। খিলগাঁও পুরাতন পাকা জামে মসজিদে প্রথম জামাত সকাল 7:30 ও দ্বিতীয় জামাত 8:30। মাজহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ব্রিফ করছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। 8:30 বায়তুল মুকাররমে 5টা জামাত হবে, 5টা জামাত হবে। আকাশে যদি মেঘ দেখা ঈদের দিন সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এছাড়া ঈদের দিন বিকেল 4টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। ঢাকার বাইরে দেশের 7টি বিভাগীয় শহরের ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাতের সময়সূচি নিয়ে আল মুকসিদের রিপোর্ট। চট্টগ্রামে প্রথম ও প্রধান ঈদ জামাত জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে সকাল 8টায়, একই স্থানে 8:45টায় দ্বিতীয় জামাত। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সকাল 8:45টায়, আন্দরকিল্লা শাহী জামে মসজিদে সকাল 7টা ও 8টা, লালদিঘি জামে মসজিদে সকাল 8টায় ঈদুল ফিতরের জামাত। খুলনায় প্রথম ও প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল 8টায়, আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে দ্বিতীয় জামাত সকাল 8:30টায় ও টাউন জামে মসজিদে ঈদের তৃতীয় জামাত সকাল 9টায়। রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রধান জামাত সকাল 8:30টায়, পুলিশ লাইন মাঠে সকাল 8টায় ও কেরামতিয়া জামে মসজিদে সকাল 9টায় ঈদ জামাত। রাজশাহীতে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহে কেন্দ্রীয় ঈদগাহে সকাল 8টায়, টিকাপাড়া ঈদগাহে সকাল 7:30টা ও 8:30টায়, সাহেববাজার 0 পয়েন্ট সড়কে সকাল 8:15টায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল 8টায়। সিলেটে প্রধান জামাত হবে শাহী ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়, দরগাহ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে মাজার জামে মসজিদে সকাল 8:30টায় ও বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল 7:30টা, 8:30টা ও 9:30টায়। ময়মনসিংহে সকাল 8টায় ঈদের জামাত
হবে কাচিঝুলি আঞ্জুম ঈদগাহ মাঠে। দ্বিতীয় জামাত সকাল ৯টায়। এছাড়াও বড় মসজিদে 8:30টায়, আকুয়া বাইপাস মাদানী নূর মার্কাজ মসজিদে সকাল 7টায়, চরপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় সকাল 8টায় ও 9টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল 9টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল 8:30টায় ঈদ জামাত। বরিশালে প্রধান জামাত হবে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায়। বাইতুল মোকাররম জামে মসজিদ, জামে এবাদুল্লাহ মসজিদ ও জামে কসাই মসজিদে সকাল 8টা থেকে 10টার মধ্যে 2টি করে ঈদের জামাত হবে। আল মুকসিদ, চ্যানেল আই। আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই মাঠে একসাথে লাখো মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। এখানে নামাজের পরে শুরু হবে ঈদ আনন্দ মিছিল। এছাড়াও জাতীয় ঈদগাহ এবং বায়তুল মুকাররম মসজিদে ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সৈয়দ অদিতের রিপোর্ট। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের ঈদ জামাতের প্রস্তুতি শেষ হয়েছে। এবার প্রথমবারের মতো পুরাতন বাণিজ্য মেলার মাঠে হবে ঈদের জামাত। আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে সকাল 8:30টায় ঈদের জামাত হবে। মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। মুসলমান সংস্কৃতির আরেকটি বড় অধ্যায় হচ্ছে ঈদ মিছিল। সেটাকে আমরা আসলে ঢাকাবাসীর কাছে আবার নতুন করে ফিরিয়ে আনার জন্য একটা ঐতিহাসিক মুহূর্তের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। এখানে লক্ষাধিক মানুষের সমাগম করে আমরা ঈদের জামাত অনুষ্ঠান করব রাস্তার মেইন রোডে। সেখান থেকে আমরা আমাদের ঈদ মিছিলটি শুরু করব। ঢাকার 500 বছর পুরনো সুলতানি আমলের ঐতিহ্য ফিরিয়ে আনতে রাজধানীতে ঈদ আনন্দ মিছিল করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। চায়না বাংলাদেশ কনফারেন্স সেন্টারের সামনে আমরা একটি মেলা আয়োজন করেছি। যুব উন্নয়ন অধিদপ্তরের সহায়তায় আমরা এই মেলাতে নানা ধরনের পণ্য সামগ্রী, খাবার, চটপটি এই সকল কিছু থাকবে। কারণ শুধুমাত্র এবং এই মেলাটি 2 দিন ব্যাপী হবে। পুরাতন বাণিজ্য মেলার মাঠে 2 দিন ব্যাপী ঈদ মেলার আয়োজন করেছে ডিএনসিসি। জাতীয় ঈদগাহেও একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদে হবে ঈদের প্রধান জামাত। বরাবরের মতো এবারও জাতীয় মসজিদে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। একটি দলের যারা পালিয়ে কলকাতায় অবস্থান করছে তারা সবাই ক্রিমিনাল। কোনো নাশকতার পরিকল্পনা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিএমপি কমিশনার বলেছেন, শুধু আওয়ামী লীগ নয়, নিষিদ্ধ ঘোষিত যে কোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এইসব কথা বলেন তারা। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত রাজধানী ঢাকাসহ সারা দেশ। জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক। ঈদগাহ পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর ঈদ জামাতগুলোকে কেন্দ্র করে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সবসময় সতর্ক আছি। নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে সেসব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। বাংলাদেশ আর্মিও আপনারা জানেন আমাদের সহায়তায় আছেন, ওনারাও থাকবেন। তো আমরা সবাই মিলে সমন্বিতভাবে পুরো ঢাকা শহরের নিরাপত্তা বলয় গড়ে তুলি। র্যাবের মহাপরিচালক জানান, ঈদ ঘিরে ঢাকাসহ সারা দেশে অপতৎপরতা প্রতিরোধে সক্রিয় রয়েছে র্যাব। এই কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আমাদের নিরাপত্তা বলয় থাকবে। ঈদের দিন সহ এরপরে ছুটির বেশ কয়েকদিন নিরাপদের সাথে মানুষ তার বিনোদন উপভোগ করতে পারে, সেজন্য আমরা সেখানে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। পবিত্র ঈদ উল ফিতরে নাশকতার কোনো আশঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো হুমকি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতায় কারা আছে? কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেনস্টে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। এবার জাতীয় ঈদগাহে ৪৫,০০০ মুসল্লির নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে শেষ মুহূর্তে রাজধানী ঢাকা ছেড়ে যাচ্ছেন মানুষ। তবে লম্বা ছুটির কারণে এবার ঈদ যাত্রায় তেমন ভোগান্তি নেই। সঠিক সময়ে ছাড়ছে বাস, ট্রেন, লঞ্চ। চাপ নেই যাত্রীদের। ট্রেনের টিকিট সংগ্রহের ক্ষেত্রে খানিকটা হয়রানির অভিযোগ থাকলেও নির্বিঘ্ন যাত্রায় সন্তুষ্ট যাত্রীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নৌ পুলিশ নিরাপত্তা দিতে পারছে না বলেই নৌযাত্রীদের নিরাপত্তায় মেট্রো পুলিশ ও সেনাবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের শোলাকিয়ায় চলছে দেশের বৃহত্তম ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যান্য বছরের মতো এবারও ঈদ জামাত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। শোলাকিয়ায় আছেন চকর মালিথা, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। চকর, শোলাকিয়া মাঠের এখনকার কি অবস্থা? ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আমাদেরকে জানাবেন। তাহমিনা, কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঐতিহাসিক এই মাঠে দাঁড়িয়ে আছি। একদম সব প্রস্তুতি শেষ। আগামীকাল যেহেতু ঈদ হচ্ছে, সবাইকে চ্যানেল আইয়ের পক্ষ থেকে শোলাকিয়ার ঐতিহাসিক এই মাঠ থেকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা। আমরা এখন কথা বলবো শোলাকিয়ায় ঈদগাহ আগামীকাল যে বৃহত্তর 198তম ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে, সেই জামাতে যিনি ইমামতি করবেন মৌলানা মুফতি খালেদ সাইফুল আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, যাকে আমি পেয়েছিলাম 2004 সালে, 2005 সালে, 2006 সালে এবং 2008 সালে। 8 সাল পর্যন্ত উনি এই জামাতে ইমামতি করেছিলেন। দীর্ঘদিন পর উনি আবার এই মাঠের ইমামতিতে ফিরছেন। আপনার অনুভূতি কি এবং মাঠে যারা আসবেন তাদের জন্য এবং চ্যানেলের দর্শকদের জন্য আপনার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা পালন করার পরে 1441 হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। সুতরাং আগামীকাল ঈদ উল ফিতর উদযাপিত হবে। বাংলাদেশের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে। বিশেষ করে এই জামাতটি হল উপমহাদেশের সবচাইতে প্রাচীনতম জামাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জামাতে মুসল্লির পরিমাণ বেশি পায়, সেই পরিমাণে সওয়াবের পরিমাণও বেশি পায়। তো এই জামাতে স্বাধীনতার পর আমার পিতা আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ইমামতি করেছেন 3 দশক পর্যন্ত। তারপরে 2004 থেকে 2009 আগ পর্যন্ত আমি ছিলাম। মাঝখানে একটুখানি ব্যত্যয় ঘটলো। আমরা আর পিছনে ফিরে তাকাইতে চাই না, আমরা সামনের দিকে যেতে চাই এবং আগামীকাল আমরা আশা করি উপমহাদেশে বৃহত্তম জামাত এখানে অনুষ্ঠিত হবে এবং বিপুল পরিমাণ মুসল্লি সেখানে আসবে। তো যেহেতু চ্যানেল আই কর্তৃপক্ষ অন্যান্য বছরের মতো এবছরও এরা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছেন, সেজন্য আমি আশা করবি সবাই তো আর মাঠে অংশগ্রহণ করতে পারবে না। যারা এই জেলার বাইরে অবস্থান করবেন, প্রবাসী অবস্থান করবেন, বিশেষ করে আমাদের মুসলিম মা বোনরা যারা আছেন তারা যেন আমাদের সাথে চ্যানেল আইয়ের মাধ্যমে এই দোয়ায় তারা শামিল হন এবং বাংলাদেশের জন্য। চকর, আপনাকে ধন্যবাদ। দিনাজপুর গৌড়ে শহীদ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের জামাতের সকল প্রস্তুতি শেষ হয়েছে। ঈদের দিন সকাল 9টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। গৌড়ে শহীদ ঈদগাহ বড় ময়দানে ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে জেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভা করেছে। ঈদগাহ মাঠ নামাজের উপযোগী এবং দৃষ্টিনন্দন করতে রং সহ বিভিন্ন কাজ শেষ হয়েছে। ঈদগাহ জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রত্যেক প্রবেশ পথের গেটে মেটাল ডিটেক্টর স্ক্যান করে শুধুমাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করবেন মুসল্লিরা। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন জানান, 350 পুলিশ সদস্য ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। আল্লাহর অশেষ রহমতে ঈদের নামাজের সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। আপনারা অবগত আছেন, আমরা ইনশাল্লাহ সকাল 9টায় ঈদের নামাজ এখানে আদায় করার প্রস্তুতি গ্রহণ করেছি। খুশিতে আমাদের মুসলিম উম্মার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদের দিন ঈদ উল ফিতর, এই দিবসটি আমরা এখানে অত্যন্ত আনন্দঘন। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের অবনতি হবে না। পাশাপাশি আমাদের একটা প্রস্তুতি রাখতে হয়। প্রায় 350 পুলিশ সদস্য পোশাকে, সাদা পোশাকে, তারপরে ডিবি পোশাকে ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
আইএসপিআর জানিয়েছে, সাক্ষাতের সময় সেনাপ্রধান ঈদ উল ফিতরে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেয়া পদক্ষেপ, শিল্পাঞ্চলের মালিকদের সঙ্গে শ্রমিকদের বোঝা পড়ার ব্যবস্থা এবং সেনাবাহিনীর চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও পেশাদারিত্বের প্রশংসার পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন বলে আইএসপিআর জানিয়েছে। বাংলাদেশে $2.1 বিলিয়ন অর্থায়ন করবে চীন, যার মধ্যে $1 বিলিয়ন থাকবে বিনিয়োগের জন্য। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, মোংলা পোর্ট ও আনোয়ারায় বিনিয়োগ বাড়াতে চায় চীনা প্রতিষ্ঠানগুলো। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ জানিয়েছেন, তিস্তা প্রকল্প, পানি সম্পদ ব্যবস্থাপনা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে চীন। রিয়াজ ইসলামের রিপোর্ট। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে ২৬শে মার্চ দেশটিতে সফরে যান প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ৪ দিনের সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন। তিস্তা প্রকল্প নিয়ে চীন আগ্রহী জানিয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানান, আগামী ৫০ বছরে পানির চাহিদা ও বন্টন, সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণ বিষয়ে সহযোগিতা করবে চীন। আগামী ৫০ বছরে বাংলাদেশের পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কি কি উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছেন। তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করব। এই প্রকল্পটা আগেই হয়েছিল। আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি এবং তারাও এই বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। চীন থেকে বড় বিনিয়োগ পাওয়ার আশা করে বিডার নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, আনোয়ারায় $100 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে 30টি চীনা কোম্পানি। আমাদের আসলে আরো হায়ার ফ্রিকোয়েন্সিতে চায়নাতে যেতে হবে। চায়না একটা ইটসেলফ ইজ এ কন্টিনেন্ট, যেখান থেকে আমাদের দেশের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আসা সম্ভব। এইবার এই $2.1 বিলিয়ন মধ্যে প্রায় $1 বিলিয়ন অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট। এই ইনভেস্টমেন্ট কমিটমেন্ট প্রায় 30টা চাইনিজ কোম্পানি করেছে। তো এইবার আমাদের এই সফরে একটা এডিশনাল প্রপোজাল এসেছে চায়না থেকে, যে যেহেতু মংলা পোর্টটা ওনারা রিমডার্নাইজেশন করছেন, সেটার পাশাপাশি ওখানে ওনারা একটা ইকোনমিক জোন করার কথা চিন্তা ভাবনা করছেন। আমাদের ভিশনটা হচ্ছে যে বাংলাদেশ উইল কনভার্ট ইনটু আ ম্যানুফ্যাকচারিং হাব। সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্রিমস্টেক সম্মেলনের আলোচ্য সূচিতে রোহিঙ্গা ইস্যু নেই। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের স্বার্থেই যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। গণতন্ত্রের শত্রুকে পাশের দেশে রেখে নির্বাচন দিতে দেরি করলে সংকট আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। নির্বাচন নিয়ে গড়িমসি করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। রাহুল রায় রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঈদের আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1 ঘন্টারও বেশি আলাপচারিতায় সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দেন তিনি। জানান, প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচকভাবে দেখছে বিএনপি। চীন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের তো পশ্চিমা বিশ্বের কি, তাদের তো বাংলাদেশে একটা আলাদা একটা আগ্রহ আছে। সেই আগ্রহটা হচ্ছে ইন্দো প্যাসিফিক যে জোন, সেটার উপরে। সেই কারণে সবাই চায় যে বাংলাদেশের সম্পর্কে একটা ভালো সম্পর্ক তৈরি হোক। বাংলাদেশের সবচেয়ে ভালো কাজ হবে এটাকে নিজের স্বার্থে কাজে লাগানো। দ্রুত নির্বাচন দেওয়ার কথাও বলেন তিনি। গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে, সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। নির্বাচনের ব্যাপারে আপনার বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, তো নির্বাচনটা তো দরকার জনগণের স্বার্থে, তাই না? সেই কারণেই আমরা মনে করি যে ইন দ্যাট কেস আমাদেরকে আবার রাস্তায় রাখতে হতে পারে। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা মানবে না। কয়েকজন উপদেষ্টা সম্পর্কে আমরা পত্রপত্রিকায় দেখেছি, সরকারের টাকা তারা ব্যয় করছেন দলকে প্রতিষ্ঠা করার জন্য, সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করা। আপনার এটাও শুনতে পাচ্ছি, আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে দেখতে পাচ্ছি আর কি। প্রফেসর ইউনূস সাহেব যদি মনে করেন যে কারোর জন্য নিউট্রালিটি ব্যাহত হচ্ছে, তাকে তো তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া উচিত। হি শুড বি ক্লিন।
তা না হয় তাহলে তো মানুষ মনে করবেই যে আপনার গভর্নমেন্ট নিউট্রাল থাকতে পারছে না। বিএনপি মহাসচিব জানান, এপ্রিলের মাঝামাঝি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরতে পারেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও ত্রাণ সামগ্রী নিয়ে ইয়াঙ্গুন গেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি পরিবহন বিমান। আইএসপিআর জানিয়েছে 16.5 টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে শুকনো রেশন, বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন, তাঁবু ও হাইজিন প্রোডাক্ট সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। দুপুর 12:35 পরিবহন বিমান দুটি ঢাকা ছাড়ে। মিয়ানমার সরকারের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে আরও ত্রাণ সহায়তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল পাঠানো হবে বলে জানিয়েছে আইএসপিআর। উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 26 সদস্যের বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 10 সদস্যের একটি উদ্ধারকারী দল প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। এছাড়াও চিকিৎসা সেবা দিতে বাংলাদেশ সেনাবাহিনীর 10 সদস্য এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে 11 সদস্যের দুটি মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার মিয়ানমারের মান্দালয়ে 7.7 মাত্রার ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি হয়েছে। সেই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনা ও অবকাঠামো। ঈদের আনন্দ উদযাপনে প্রতি বছরের মতো এবারও পঞ্চগড়ের কর্মহীন ও দরিদ্রদের খাদ্য সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই সহ নিত্যপণ্য পেয়ে সন্তুষ্ট প্রান্তিক জেলার মানুষজন। প্রতি বছর ঈদে খাদ্য সামগ্রী বিতরণের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড়ের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবারের মতো এবছরও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই, চিনি, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তাদের হাতে। আপনারা গরিব মানুষকে দান করতেছেন, এই রমজান মাস হিসাবে আমরা খুশি থাকবো না? খুশি তো অবশ্যই থাকার কথা। চাল, আলু, ডাল, চিনি, লবণ সব পাই, আমরা বছরে বছরে পাই। আমরা 5 বছরে পাচ্ছি এইগুলাতে আমরা খুব খুশি আছি। আল্লাহ তাআলা ভালো করুক, সুস্থ করুক, আমরা খুব ভালো করে ঈদ করতে পারতেছি। যে নিয়ে আমাদেরকে এইগুলো দিচ্ছে, প্রতি বছরে আমরা অসহায় ব্যক্তি খুব সুন্দরভাবে আমরা ঈদ করতে পারতেছি, প্রত্যেক বছরে পাই। তাদেরকে আল্লাহ জানা তাদেরকে হায়াত দারাজ করুক। আমি দোয়া করি এই ট্রাই ফাউন্ডেশন সৃষ্টিকর্তা এনাদের আরো সেরকম হিকমত দান করুক। পঞ্চগড় পৌর এলাকার পূর্ব জালাশি এলাকায় 200-রও বেশি মানুষকে দেয়া হয়েছে খাদ্য সহায়তা। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিশিষ্টজনেরা। এই ট্রাই ফাউন্ডেশনকে আমি পঞ্চগড়বাসীর পক্ষ থেকে, মুকুল ভাই, রমেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই। ওনাদের উত্তরোত্তর উন্নতি কামনা করি। ওনাদের এই সেবা, সাধারণ মানুষের যে অন্তরের যে ব্যাপার, ঈদের খুশি ভাগাভাগির যে ব্যাপার, ওনাদের আন্তরিকতা, চিন্তা ভাবনা, নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে আরও অনেক প্রসারিত করুক, যাতে করে আমাদের মাঝে মুকুল ভাইয়ের মাধ্যমে এই এলাকার মানুষ আরও উপকৃত হোক। সরকারের পাশাপাশি ট্রাই ফাউন্ডেশনের মতো অন্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সামর্থ্যবান মানুষ এগিয়ে আসলে দরিদ্র ও কর্মহীন মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। আল মুকসিদ, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে। মিয়ানমার, থাইল্যান্ডে ভূমিকম্পে নিহত 1700-রও বেশি। মিয়ানমারে সড়ক যোগাযোগ, মোবাইল ফোন সেবা বিঘ্নিত। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের মধ্যে সৌদি আরবে চলছে হজের প্রস্তুতি। 25শে মার্চের মধ্যে মক্কা মদিনায় হজ যাত্রীদের আবাসন ও পরিবহন সুবিধা নিশ্চিত করার কথা থাকলেও বাংলাদেশ সহ অনেক দেশে এই কার্যক্রম শেষ হয়নি। এই অবস্থায় 10 দিন সময় বাড়ানো হলেও ঈদের ছুটিতে অফিস বন্ধ থাকায় বিপাকে পড়েছে অনেক বেসরকারি হজ এজেন্সি। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। বাংলাদেশি হজ যাত্রীদের প্রথম ফ্লাইট 29 এপ্রিল। সুষ্ঠু হজ ব্যবস্থাপনা, সমস্যা সমাধান ও করণীয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মক্কায় মত বিনিময় সভা করেছে বাংলাদেশ হজ মিশন। সবাই জানা যায় বেসরকারি ট্রাভেল এজেন্সির অনেকেই এখনও মক্কা মদিনায় আবাসন ও পরিবহন ব্যবস্থা করতে পারেনি।
হাব সভাপতি জানিয়েছেন 6 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে ঈদের ছুটি থাকায় ব্যাংকের লেনদেনও বন্ধ। এই কারণে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করতে পারবে না অনেক এজেন্সি। দ্বিতীয় দফা আরও কমপক্ষে 10 দিন সময় বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এই বন্ধের মধ্যে আমরা কিভাবে এই বাড়ি ভাড়া করতে পারবো? সুতরাং ব্যাংক বন্ধ, সবকিছু বন্ধ। এই জন্য আমরা চাচ্ছি যে 10 দিনের সাথে আরও 10 দিন যদি আমরা বাড়াই দেই, তাহলে আমাদের হাজিগুলা নির্বিচ্ছিন্নভাবে চলে আসবে। মক্কায় বাংলাদেশ হজ মিশন বলছে, ধর্ম মন্ত্রণালয় ও হাব থেকে দফায় দফায় তাগাদা দেওয়ার পরেও এখনো কিছু এজেন্সি হজ কার্যক্রম শেষ করেনি। এজেন্সির মালিক, মুনাজ্জিম প্রতিনিধি যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে সময় যদি বৃদ্ধি হয় সেটা তো ভালো, কিন্তু সেটার জন্য অপেক্ষা না করে আমরা এই 10 দিনের মধ্যেই যাতে আমাদের কাজগুলো শেষ করি। বেসরকারি এজেন্সিগুলোর তথ্য অনুযায়ী 28 মার্চ পর্যন্ত 48,023 জন বেসরকারি হজ যাত্রীর মক্কা মদিনায় বাড়ি ভাড়া ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে 5 জুন পালন হবে পবিত্র হজ। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। মিয়ানমার ও থাইল্যান্ডে শুক্রবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা 1700 ছাড়িয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ, তবে বেসরকারি হিসাবে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। মিয়ানমারের সামরিক সরকারের দেয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পে শনিবার পর্যন্ত দেশটিতে 1700 বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে মিয়ানমারে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। সেখানে সড়ক যোগাযোগ, চিকিৎসা সেবা ও মুঠোফোন সেবা ব্যাহত হচ্ছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল মিয়ানমার ছাড়াও পাশের দেশ থাইল্যান্ডের ব্যাপক ক্ষতি হয়েছে। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র জিন 3। 2024 সালের ঈদের চলচ্চিত্র জিন 2-র সাফল্যের পর সিনেমাটির সিকুয়েল নিয়ে হাজির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল সহ অনেকে। সিনেমাটি পরিচালনায় আছেন কামরুজ্জামান রোমান। জিন 3-র সাফল্য ধরে রেখেই মুক্তির 4 মাস পর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও মুক্তি দেওয়া হবে জিন 3। চলচ্চিত্রটির ওটিটি পার্টনার আইস্ক্রিন। নিটুল টাটা, বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের সম্মানজনক মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড পেলেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা। আন্তর্জাতিক নারী সাহসিকা পুরস্কারের পাশাপাশি এই পুরস্কার দেয় যুক্তরাষ্ট্র। অসীম সাহসিকতার প্রতীক জুলাই কন্যাদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। 1 এপ্রিল পররাষ্ট্র দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মার্কিন ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পের আয়োজনে বিজয়ীদের এই অ্যাওয়ার্ড দেয়া হবে। ওয়েবসাইটে বলা হয়, বাংলাদেশে দমন নিপীড়নের বিরুদ্ধে গত বছরের জুলাই আগস্টে ছাত্রদের আন্দোলনে সাহসী একদল নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা অসাধারণ সাহসিকতার সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। অসীম সাহসিকতার প্রতীক জুলাই কন্যাদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, 2025 সালের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অর্জন করায় তোমাদের সবাইকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই স্বীকৃতি 2024-এর জুলাই আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানে তোমাদের অসাধারণ সাহসিকতা, নেতৃত্ব এবং অটল অঙ্গীকারের শক্তিশালী প্রমাণ। এই জন্য পুরো বাংলাদেশ গর্বিত। এবারে রয়েছে কৃষি সংবাদ। শরীয়তপুরের সখীপুরে সমন্বিত কৃষি খামার করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের পথ দেখাচ্ছেন আলমগীর হোসেন। গত 2 বছর যাবৎ বছরব্যাপী 160 শতক জমির উপর উচ্চ মূল্যের নিরাপদ সবজি আবাদ করছেন তিনি। প্রকৃতি সংবাদ।
ভয়াবহ দূষণে মৃতপ্রায় গাইবান্ধার করতোয়া নদী। নাব্যতা হারানো নদীটিতে বছরের পর বছর ফেলা হচ্ছে গোবিন্দগঞ্জ পৌরসভার বর্জ্য। ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। এতে হুমকিতে পড়েছে পরিবেশ প্রতিবেশ। দূষণ বন্ধ সহ করতোয়াকে প্রবাহমান করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সহ এলাকাবাসী। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদে টানা 9 দিনের ছুটিতে এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সহ ডিজিটাল ব্যাংকিং সেবা চালু থাকবে। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। দেশবাসীকে প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা। পরাজিত শক্তিকে দূর করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন। রাজধানীতে ঈদ জামাতের প্রস্তুতি শেষ। নাশকতার চেষ্টা কঠোরভাবে দমনে সরকারের ঘোষণা। শেষ মুহূর্তের ঈদ যাত্রায় নগরবাসী। বাংলাদেশে $2.1 বিলিয়ন অর্থায়ন করবে চীন। তিস্তা প্রকল্প, পানি সম্পদ ব্যবস্থাপনা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার প্রতিশ্রুতি। প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক বলে বিএনপির মন্তব্য। নির্বাচন দিতে দেরি করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। এবং ঈদ আনন্দ উদযাপনে পঞ্চগড়ের দরিদ্র ও কর্মহীনদের ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সহায়তা। মানবিক উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনেরা। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।